নমস্কার প্রিয় বন্ধুরা, উড়ানের এক নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের প্রথমেই দেখা যায় মহারাজ তার শাশুড়িমাকে বলছে, আপনি পারবেন একটু আমার হয়ে পুজো দিতে? শাশুড়িমা বলেন, তোমার হয়ে পুজো দেব? মহারাজ বলে, হ্যাঁ দেখুন না, আমি এখনো স্নান করিনি, জামা কাপড় চেঞ্জ করিনি, তাই বলছিলাম আর কি। তখন পূজারিনীর মা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, কিন্তু পুজোটি কার জন্য দেবে সেটা তো বলো। তখন মহারাজ বলে, ওই তো বাপ্পার বাবা। তখন শাশুড়িমা চিনতে পারেন না। তখন মহারাজ বলে, আমার এক ছাত্র বুঝলেন, তো ওর বাবার শরীরটা আসলে কাল থেকে খুব অসুস্থ, তো এখন সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, পুরো জমে মানুষে টানাটানি হয়েছে, তবে এখন উনি সুস্থ আছেন। তাই একটু ভাবছিলাম যদি ওনার নামে একটু পুজো দেওয়া যায়, আমার মনে হয় পুজো দিলে উনি একটু ঠিক হয়ে যাবেন, তাই আর কি। পূজারিনীর মা বলে, আমি এক্ষুনি দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। পূজারিনীর মা তখন ডালা সাজাতে থাকে। মহারাজ তখন বলে, সব থেকে ছোট সাইজের ডালা কিন্তু, হ্যাঁ আচ্ছা ওটার দামটা কত হতে পারে? পূজারিনীর মা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে মহারাজের দিকে। পূজারিনীর মা তখন বলে, মা ডাকটা তাহলে শুধু মুখেই, তাই না বাবা? নিজের মন থেকে ডাকলে তো টাকার কথাটা বলতে পারতে না। মহারাজ তখন চুপ করে থাকে। মহারাজ বলে, না মানে এটা তো আপনাদের ব্যবসা, তাই আর কি। পূজারিনীর মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, বলে চুপ করে যায়। মহারাজও চুপ করে দেখতে থাকে। এদিকে মন্দিরে মহারাজের হয়ে পুজো দিয়ে দেয় তার শাশুড়ি মা। মহারাজ বলে, সকলের ভালো করো মা, সকলের মঙ্গল করো। আর পূজারিনীর মা দাঁড়িয়ে সেটা শোনে। পুরোহিত মশাই তখন পুজোর ডালাটা পূজারিনীর মায়ের হাতে দিয়ে বলে, ওকে যখন প্রথম দেখেছিলাম তখন ওকে কত না খারাপ ভেবেছিলাম, কিন্তু কিন্তু পরে আমাদের ভুলটা ভেঙে গেল। এত ভালো ছেলেও, জানো তো মা, ও গুটি কয়েক ছেলের মধ্যে একজন যে ওর বাবার জন্য পুজো দেয়। এটা আমি কার থেকে শুনেছিলাম জানো? আমাদের প্রধান পুরোহিত মশাইয়ের কাছ থেকে। পুরোহিতের মুখে মহারাজের প্রশংসা শুনে তো পূজারিনীর মায়ের খুবই ভালো লাগে। বলে যে, জানো বাবা, আজ আমি খুব খুশি যে আমার পূজারিনীর বিয়ে আমি তোমার সাথে দিয়েছি। দেখো, সংসারে না দুটো রোজগার কম করলে কিছু আসে যায় না। হ্যাঁ আমি জানি যে আমার পূজাকে তুমি খুব ভালো রাখবে। মহারাজ দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর ওখান থেকে কিছু দূরে চলে যায়, আর মনে মনে তার শাশুড়ি মায়ের কথাগুলোই ভাবতে থাকে। পূজারিনীর মা পূজারিনীর ব্যাপারেই কথা বলতে থাকে। মহারাজ সবকটা দাঁড়িয়ে শুনতে থাকে। ছোট ছোট ভাই বোনদের জন্য মেয়েটা যতটা ত্যাগ স্বীকার করেছে না, ওই জন্য আজকে ওর যে কোনো ব্যাপারে কোনো সমঝোতা করতে অসুবিধেই হয় না। পূজারিনীর বাবা তো খুব অল্প রোজগার করতেন, কিন্তু ওই অল্প রোজগারের মধ্যে মাসের শেষ দিন পর্যন্ত আমরা খুব সুখে খুব আনন্দে কাটিয়েছি। আর তোমাদের দেখেও আমার মনে হয় যে তোমরাও খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে। তখন পূজারিনীর মা বলে, এই তো তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজ তো আমি তোমাদের বাড়িতে যাব তোমাদের অষ্টমঙ্গলা নেমন্তন্ন করতে। মহারাজ খুশি হয়ে বলে, ও তাই নাকি, আচ্ছা চলুন তাহলে আমার সঙ্গে, আমার বাইকেই চলুন। মহারাজের শাশুড়ি মা অবাক হয়ে দেখতে থাকে আর মনে মনে হাসতে থাকে। মহারাজ বলে, না না, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। তখন পূজারিনীর মা বলে, না না, আমার কোনো অসুবিধে নেই, আমার স্কুটারে চড়ার অভ্যেস আছে। পূজারিনীর মা তখন মহারাজের সাথে করেই ওদের বাড়িতে চলে যায়। যাওয়ার সময় পূজারিনীর মাকে হেলমেটটা ঠিকঠাক পরতে দেখে আর কি মহারাজ পূজার কথাই ভাবতে থাকে। কারণ পূজাকে দেখেছিল, পূজা তো হেলমেটটা পরতেই পারেনি, আর এদিকে তার শাশুড়ি মা হেলমেটটা পরে ফেলেছেন ঠিকঠাকভাবে। তাই তখন মহারাজ বলে আর কি, যে আপনি তো দেখছি খুব স্মার্ট। আর পূজারিনীর মা হাসতে থাকে, কেমন স্মার্টলি একদম হেলমেটটা পরে নিলেন আপনি। আর শাশুড়ি মা তখন হাসতে থাকে আর বলে যে, ওদিকে আপনার মেয়ে ঠিকঠাকভাবে হেলমেটটাও পরতে পারে না। আর এই কথাবার্তা হতে হতেই তারপরে তারা দুজনে মিলে মহারাজের বাড়িতে চলে যায়। এদিকে রিয়া বলে, আরে বাস, শাশুড়ি জামাইয়ের বাইকে, এরকম তো কোনো সিনেমাতেও দেখিনি। যেতে যেতে মহারাজ বলতে থাকে, আপনি ঠিক আছেন তো? তখন শাশুড়ি মা বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। এদিকে বাড়িতে সোমনাথ নিজের চাকরির কথাই ভাবতে থাকে, যে চাকরিটাও নেই, মা জানতে গেলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তখন আসে পূজারিনী, সোমনাথের জন্য গরম দুধ নিয়ে এসেছে। সোমনাথ বলে, তুমি বলেছিলে না আমার কোনো কাজ তুমি কোনোদিনই করবে না? তাহলে? পূজারিনী বলে, আসলে সময় বদলায় তো, আর আমি এখন এই বাড়ির বউ, বাড়ির চাকরিনী নই, তাই যা করেছি বাড়ির বউ হিসেবেই করেছি, বলেই পূজা সেখান থেকে চলে যায়। সোমনাথ তখন ডেকে বলে, কি বললে? তখন পূজারিনী বলে, এই বাড়ির মেজ বউ হওয়ার জন্য আমার এই বাড়ির প্রতি কিছু কর্তব্য আছে, আমি সেই কর্তব্য সূত্রেই আমার ভাসুরকে খাবারটা পৌঁছে দিতে এসেছি। সোমনাথ বলে, মুখে ভাসুর বলছো ঠিকই, কিন্তু সেই সম্মানটা তো করো না। পূজারিনী তখন বলে, নিজের সম্মান নিজের কাছে। সোমনাথ তখন পূজারিনীর দিকে দেখতে থাকে। পূজারিনী ঘর থেকে চলে যায়। আর ঠিক সেই সময় আসে পূর্ণিমা। পূর্ণিমা এসে বলে, কি বলছিল রে ও তোকে? সোমনাথ বলে, ছাড়ো তো মা, মা আমাকে অফিস বেরোতে হবে। পূর্ণিমা বলে, কি বলছিস, তুই এই অবস্থায় অফিস যাবি? সোমনাথ বলে, কি বলছো মা, সবে ঢুকেছি চাকরিতে। পূর্ণিমা বলে, সবে ঢুকেছিস মানে? তুই ফোন করে দে আর বল তুই আজকে যেতে পারবি না।
সোমনাথ বলে, মা তুমি বুঝতে পারছো না, নতুন চাকরি না হলে না আমি এইসব নিয়ে ভাবতাম না। পূর্ণিমা বলে, আচ্ছা ঠিক আছে, তোর অসুবিধা হলে তুই আমাকে দে, বসের নাম্বারটা দে, আমি ফোন করে দিচ্ছি। সোমনাথ তখন ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে ওর বস তো ওকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। সোমনাথ বলে, তোমাকে বলতে হবে না মা, আমি দেখছি যদি কোনো রকমে ম্যানেজ করতে পারি। পূর্ণিমা বলে, আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করতে পারলে কর। আর শোন শোন প্রিয়াঙ্কাকে একটা ফোন কর তো। সোমনাথ বলে, প্রিয়াঙ্কাকে? সোমনাথের মা বলে, হ্যাঁ আসলে সারাদিন ধরে এই বাচাল মেয়েটার বকবক শুনতে শুনতে না ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবছি ও এলে একটু গল্প করতাম আর কি। পূর্ণিমা বলে, আর আমার মনে হয় আমার থেকে বেশি ভালো তোর লাগবে। সোমনাথ হাসতে থাকে। সোমনাথ বলে, আমি ফোন করব, কিন্তু আমি জানি না ও আসবে কিনা, কারণ ও একটু ব্যস্ত থাকে তো। আর এদিকে সোমনাথের মা পূর্ণিমা প্রিয়াঙ্কার ব্যাপারেই কথা বলতে থাকে সোমনাথের সামনে। সোমনাথও তার মায়ের সাথে তালে তাল মেলায়। তখন পূর্ণিমা ভাবে যে সোমনাথও প্রিয়াঙ্কাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে দেখা যায় মহারাজ তার শাশুড়ি মাকে নিয়ে সবার প্রথমে হসপিটালে এসেছে সেই পুজোর ডালা নিয়ে, কারণ পুজোটা সে বাবার জন্য দিয়েছিল তো সেই কারণেই। আর বাপ্পার মায়ের কাছে এসে বলে, আসলে ওর বাবা সুস্থর জন্য আমরা একটু মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম। আর মহারাজ বাপ্পাকে বলে, দেখো এর মধ্যে মায়ের আশীর্বাদী ফুল আছে, এটা গিয়ে তুমি বাবার মাথায় ছুঁয়ে দাও, যাও। বাপ্পা বলে, এইটা বাবাকে দিলে বাবা ঠিক হয়ে যাবে তো স্যার? পূজারিনীর মা বলে, তুমি বাবাকে ভালোবাসো তো? বাপ্পা বলে, হ্যাঁ খুব। পূজারিনীর মা বলে, তাহলে জানবে তোমার ভালোবাসার জোরেই তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন। মহারাজ এটা শুনে হাসতে থাকে। বাপ্পার মা বলে, আজ আপনার কথাই আমি খুব ভরসা পেলাম। মহারাজ বলেন যে উনি আমার শাশুড়ি মা হন। বাপ্পার মা তখন মহারাজকে নিয়ে প্রশংসা করতে থাকে যে ওনার মতো মানুষ হয় না, আজকে উনি আমাদের পাশে ছিলেন বলে আমরা আমার স্বামীকে আর বাপ্পার বাবাকে ফিরে পেলাম। ওনার মতো মানুষ হয় না, অনেক ভাগ্য করলে ওনার মতো মানুষ পাওয়া যায়। ওনার সঙ্গের মানুষগুলোও তেমন, যেমন ওর বন্ধুরা, আপনি সবাই খুব ভালো। মহারাজ বলে, থাক না এখন এসব কথা থাক না। বাপ্পার মা আবারও মহারাজের প্রশংসা করতে থাকে, সমস্ত ঘটনা বলতে থাকে। তখন মহারাজের শাশুড়ি মা সবটা শোনে, আর সবটা শুনে খুব অবাক হয়ে যায়, আর মহারাজের প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। এদিকে দেখা যায় পূজারিনী, শিব, তুলি সবাই মিলে রান্নাঘরে রান্না করছে আর সমানে হাসি ঠাট্টা করছে, গল্প করছে। ঠাম্মিও সেখানে আসে, ঠাম্মিও সেইখানে যোগ দেয় সবার সাথে। ঠাম্মি ভোলানাথের গল্প করতে থাকে। পূজারিনী বলে, তোমার ভোলানাথের দর্শন পেলে তো খুব ভালোই হতো ঠাম্মি। আমি বলে, ও তোমার বরের জন্য মন কেমন করছে? তিনি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আমি বলে, শোন নাথবু, তুই বরং এক কাজ কর, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার উপোস করে তুই শিবের পুজো কর, দেখবি বাবা সন্তুষ্ট হয়ে তোর হাতের মুঠোয় একদম তোর বরকে এনে দেবে। পূজারিনী মনে মনে ঠাম্মির কথাগুলোই ভাবতে থাকে আর মনে মনে খুব খুশি হয়। আর এদিকে ঠাম্মিও আবার রান্নার দিকে চলে যায়। পূজারিনী মনে মনে বলতে থাকে, মিস্টার মাথা গরম এখনও কেন বাড়ি ফিরছেন না? কে জানে কোথায় আছেন। এত রান্না করছে ছোট ভাই, কিন্তু মেজো ভাই খাবে তো? এদিকে মহারাজ বাড়ির সামনে তার শাশুড়ি মাকে নামিয়ে দেয় আর বলে, নিন বাড়ি চলে এসছে। শাশুড়ি মা তখন বলে, তুমি কি আমাকে রেখে এই বাইকটাকে রেখে তারপরে আসছো? মহারাজ বলে, না আমার একটু দেরি হবে, আপনি যান। তখন পূজারিনীর মা বলে যে, কেন দেরি হবে কেন গো? মহারাজ বলে, আমার কাজ আছে একটা ছোট্ট, আমি এই ফাঁকেই কাজটা টুক করে সেরে চলে আসি, আপনি ততক্ষণ যান। পূজারিনীর মা মনে মনে ভাবে, কিছু কি হয়েছে? এতক্ষণ তো ঠিকঠাকই মনে হলো, এই বাড়ির কাছে এসে এখন বাড়িতে ঢুকতে চাইছে না, এগুলো সব ভাবতে থাকে মনে মনে। মহারাজ বলে, এ কি, আপনি ভারী মিষ্টির হাঁড়িটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, আমি আসছি। শাশুড়ি মা বলে, বলছি শোনো না, একসাথেই যেতাম আমরা। মহারাজ কোনো কিছু শোনে না আর মহারাজ বাইক নিয়ে চলে যায়। পূজারিনীর মা বলে, ব্যাপারটা স্বাভাবিক বলে তো মনে হচ্ছে না, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে জামাইয়ের। এদিকে দেখা যায় রান্নাঘরে মহারাজের বাবাও যোগ দিয়েছেন, তিনি বেগুন ভাজতে শুরু করেছেন। শিব বলে, বাবা তুমি কি করছো? বেগুনগুলো এইভাবে নাড়াচাড়া করলে তো ভাজা হবে না। মহারাজের বাবা বলে, এই শোন, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। বলে, তাই? একটা পিঠ হলে তারপর তো উল্টোবে। পূজারিনী বলে, বাবা দিন না, আমাকে দিন না, আমি করছি। বাবা বলে, না না, এইভাবে রান্না করাটা হচ্ছে আমার পদ্ধতি, আমার স্টাইল, এমনভাবে ভাজবো না যে বেগুনগুলো কিভাবে মুচমুচে হয়ে যায় দেখবে। পূজারিনী বলে, বেগুন ভাজা মুচমুচে? আর সবাই তখন হাসতে থাকে। তুলি বলে, বাবা এটা বেগুনি হলে না হয় মানতাম, বেগুন ভাজা মুচমুচে কি করে হবে? তখন ঠাম্মি আসে। ঠাম্মি বলে, দেখি তো, অনেকক্ষণ ধরে বেগুন বেগুন করছিস শুনছি। তখন বেগুনকে দেখে বলে, এটা কি করেছিস তুই? হ্যাঁ, তেল চুপচুপে, আর বলে হাসতে থাকে, এগুলো আমাদের পেটে গেলে হয়। আমি বলে, এই তুই বেগুনের পিছনে পড়লি কেন রে? তার থেকে সহজ ছিল একটু আলু ভাজা করতিস। মহারাজের বাবা বলে, শোনো, তুমি তো বলো যে আমার কোনো গুণ নেই, তাই তো আমি বেগুন ভাজা করছি। আর সবাই মিলে হো হো করে তখন হাসতে থাকে। তখন কলিং বেল বাজতে থাকে আর সবাই বলে, কে এলো? পূজারিনী বলে, উনি এলেন বোধহয়, আর খুব খুশি হয়ে যায়। তুলি বলে, আমি দেখছি। পূজারিনী বলে, এই না না, আমি দেখছি, দাঁড়াও। আর গেটটা খুলতে চলে যায়। আর গেটটা খুলেই দেখেন যে উনি আসেননি, পূজারিনীর মা এসেছেন। ঠাম্মি রান্নাঘর থেকে দেখে বলে, এ মা, এই তো নাথ বইয়ের মা এসছে রে। পূজারিনীর মা বলে, অসময়ে এসে পড়লাম পূজা। পূজারিনী বলে, ধুর কি যে বলো না মা, এসো এসো ভেতরে এসো।
পূজারিনী বলে তুমি তো বললে না মা আজকে যে তুমি এই বাড়িতে আসবে। পূজারিনীর মা বলে আগে তুই আমাকে বল, তুই কি অন্য কারোর জন্য অপেক্ষা করছিলি? ঠাম্মি বলে একদম ঠিক বলেছেন। পূজারিনী না একদম ঠিক বলে যে ওর মা না ওর চোখ মুখ দেখলেই বুঝে ফেলে যে ওর কি হয়েছে। পূজারিনীর মা তখন হাসতে থাকে আর দুজন মিলে একসাথে বলে ওঠে যে কেমন আছেন, আর আবারও এই জোড়া কথা নিয়ে হাসাহাসি করতে থাকেন। মহারাজের বাবাও তখন যান পূজারিনীর মায়ের সাথে কথা বলতে আর বলে আরে বেয়ান, বসুন বসুন। পূজারিনীর বাবা তখন বলেন যে আপনি বসুন, হ্যাঁ আমি রান্নাটা সেরে আসি। পূজারিনীর মা তো দেখে অবাক হয়ে যায়, আরে রান্না? পূজারিনীর মা শিবকে দেখে বলে ও বাবা তুমিও রান্নাঘরে? তুলি বলে হ্যাঁ, আমার ছোড়দা বিশাল বড় রাঁধুনি। পূজারিনীর মা বলে সে কি মাসিমা, আমি তো দেখছি এই বাড়ির সব পুরুষরা একেবারে অলরাউন্ডার, গৃহকর্মে একেবারে সিদ্ধহস্ত। ঠাম্মি বলে আসলে মানে আমার ছেলেটি হাত পোড়ানোতে সিদ্ধহস্ত কিনা সেটা একটু পরে বোঝা যাবে, কিন্তু আমার ছোট নাতি একেবারে রান্নাবান্নায় সিদ্ধহস্ত। পূজারিনীর মা হাসতে থাকেন। তখন পূর্ণিমা আসে সেখানে আর বলে যে ভুল বললেন, আমার ছোট ছেলে রাঁধুনি নয়, ও হোটেল ম্যানেজমেন্ট পড়ে ব্যাঙ্গালোরে, আর অলরাউন্ডার হলেও সেটা সংসার সামলানোর কাজে লাগবে না। সংসার সামলানোর জন্য বাড়ির বউই যথেষ্ট। আমার বড় ছেলে আর ছোট ছেলে সারা জীবন মুখার্জি বাড়ির মুখ উজ্জ্বল করেছে আর ভবিষ্যতেও করবে। পূজারিনীর মা দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর সেই জন্যই আমি নিজে দেখে শুনে ওদের দুজনেরই খুব সুন্দর করে বিয়ে দিতে চাই, যাতে যেই বউ আসবে সে যাতে মুখার্জি বাড়ির যোগ্য হয়। পূজারিনী বলে আপনাকেও এই প্রসঙ্গে আমার কটা কথা বলার আছে মা। পূর্ণিমা পূজারিনীর দিকে তাকায়। পূজারিনী বলে আপনি চিন্তা করবেন না মা, আমি আর আপনার মেজো ছেলে কোনোদিনও এই মুখার্জি বাড়ির মুখ পুড়তে দেব না। আপনার বড় ছেলে সোমনাথ যেদিন বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিল সেদিন কিন্তু এই মেজো ছেলেই আপনার মুখার্জি বাড়ির নাম উজ্জ্বল করেছিল, মুখার্জি বাড়ির নাম বদনাম হতে দেয়নি। সোমনাথ মনে মনে ভাবে এই রে, মা প্রিয়াঙ্কাকে আবার এক্ষুনি আসতে বলল, আর এই পূজারিনীটাও এইসব কথা তুলছে। এই সমস্ত কথা ভাবতে থাকে সোমনাথ মনে মনে। পূজারিনী বলে আপনি এই প্রসঙ্গটা তুললেন বলে আমি এই কথাগুলো বললাম, না হলে আমার ভালো লাগে না এই সমস্ত কথা বলতে। পূর্ণিমা তখন দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। পূজারিনীর মা বলে এসব কি হচ্ছে পূজা, থাক না। তখন পূজারিনী বলে না না মা, তুমি তো এখনো ওনার সব দিক সম্পর্কে জানোই না। তুমি জানো, তোমার কোনো ধারণা আছে উনি কি ভালো ছবি আঁকেন? হ্যাঁ মা। তখন পূর্ণিমাকে গিয়ে বলে মা আপনার আঁকা আপনার মেজো ছেলের ছবিটা আমার মাকে দেখান না প্লিজ। পূর্ণিমা তখন চুপ করে থাকে আর সোমনাথের দিকে তাকিয়ে বলে চুপ করো বাচাল মেয়ে। পূজারিনীর মা বলে আমার কোনো কিছুতে কোনো অভিযোগ নেই, কিন্তু আমার মেয়ে খুশি থাকলেই আমি খুশি। সত্যি কথা বলতে মহারাজকে আমার জামাই হিসেবে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনি যে বললেন না আপনার বড় ছেলে আর ছোট ছেলে আপনার পরিবারের মুখ উজ্জ্বল করে, আমি কিন্তু মনে করি আপনার মেজো ছেলে আর আমার মেয়ে এরাও কিন্তু এই পরিবারের যোগ্য। পূর্ণিমা বলে তাই বুঝি, একজন খুনি আর একজন ফুলবালি যোগ্য? পূজারিনীর মা বলে খুনি কিনা আমি বলতে পারবো না, তবে মহারাজ কিন্তু আমার মেয়েকে বাঁচিয়েছে, লগ্নভ্রষ্টা হতে দেয়নি। আর ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে প্রিয়াঙ্কা, এসে বলে লগ্নভ্রষ্টা? আর সবাই তখন অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। প্রিয়াঙ্কা বলে কে লগ্নভ্রষ্টা? আর সবাই অবাক হয়ে পূর্ণিমার দিকে প্রিয়াঙ্কা বলে কে লগ্নভ্রষ্টা? আর সবাই অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। আগামীকালকে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।